আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাজমিন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমাদের থার্ড ক্লাস, অর্থাৎ আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের থার্ড ক্লাস। তো গত দুটো ক্লাসে আমরা যা পড়েছি, যে একটা ক্লাসে আমরা পড়েছিলাম 1 মার্কসের কোয়েশ্চেনগুলা, এবং সাথে আমরা কি এই অধ্যায় থেকে 3 এবং 4 মার্কসে কী কী কোয়েশ্চেন আসে সে সম্পর্কে আলোচনা করেছি। এবং সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি অর্থ ব্যবস্থা সম্পর্কে। অর্থাৎ আমি বলেছিলাম যে দুইটা টপিকস তোমাদের বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা এবং উৎপাদন সম্ভাবনা রেখা। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের অর্থনীতিতে শুরু করার পরে সবচেয়ে প্রথম যে আমরা চিত্রটা অঙ্কন করি এবং যে চিত্রটা আমরা শিখি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা, প্রথম অধ্যায়ের প্রথম গ্রাফ। অর্থাৎ এর আগে আমরা গ্রাফ করিনি। তো এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা চিত্র অঙ্কন করব এবং একটা চিত্রের বর্ণনা শিখব, যাতে করে আমরা অর্থনীতির প্রত্যেকটা চিত্রই একই আঙ্গিকে আমরা অঙ্কন করতে পারি। অর্থাৎ আমাদের অঙ্কন করার পরে যে আমরা বর্ণনা করি বা যে বিশ্লেষণ করি বা চিত্রের ব্যাখ্যা বলা হয়, সেটা আমরা একটা শিখব এবং প্রত্যেকটার চিত্র একইভাবে আমরা বর্ণনা করব। এবং এখানে যে মজার বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে ভূমিয়ককে মান ধরব এবং কিভাবে লম্বককে আমরা মান ধরব, সেটা যদি আমরা শুধু একটা চিত্র থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি এবং শিখতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করছি তোমাদের পরবর্তী কোনো চিত্র অঙ্কনে তোমাদের সমস্যা হওয়ার কথা না। তো আজকে আমরা কি করব? উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা ক্লাস শুরুর আগে আরেকটি কথা বলি। আমি সবসময় বলি যে আমাদের ইন্টারমিডিয়েটের যে চিত্রগুলো আছে, এর ম্যাক্সিমাম চিত্রে যখন বলা হয়, সাপোজ ধরো তোমার উপযোগ রেখা অঙ্কন করো, মোট উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা, মোট আয়, মোট ব্যয়, গড় আয়, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। অর্থাৎ যখন তোমাকে রেখা অঙ্কন করতে বলবে, তখন যা অঙ্কন করতে বলে তা আমরা সবসময় পুনঃকে বসাই, লম্বককে বসাই। অর্থাৎ 90% চিত্রেই আমাদেরকে যা অঙ্কন করতে বলে তা আমরা লম্বককে বসাই, এবং অন্য যেটা থাকে সেটা আমরা ভূমিয়ককে বসাই। আমরা অনেকেই পরীক্ষায় গিয়ে কনফিউজড হয়ে যাই যে লম্বককে আমরা কি ধরব এবং ভূমিয়ককে কি ধরব। আমার কাছে সহজ উত্তর হচ্ছে যে আমাদেরকে যা অঙ্কন করতে বলে, আমাদের মনে রাখার জন্য আমি ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসির যে বই আছে, সেটাতে আমি দেখেছি যে 90% চিত্র যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্বককে হয়, এবং অন্যটা অর্থাৎ ধরো উৎপাদনের একক বা উপকরণের একক, এগুলা সবগুলা পরিমাণ দেয়া থাকে, অনেক সময় এগুলা ভূমিয়ককে হয়। আর যে চিত্রের দাম দেয়া থাকে, অর্থাৎ যে সূচিতে দাম দেয়া থাকবে, সেটা সব সময় লম্বককে হবে। অর্থাৎ চাহিদা রেখা, যোগান রেখা, এগুলো যখন আমরা অঙ্কন করি, তখন আমরা দাম সবসময় লম্বককে বসাই এবং পরিমাণটা সবসময় ভূমিয়ককে বসাই। এই কথাটি বলার একমাত্র কারণ হলো যে আমরা ম্যাক্সিমামই চিত্র অঙ্কন করতে পারি, কিন্তু পরীক্ষায় গিয়ে কেন জানি আমাদের কনফিউশন লাগে, আমরা ম্যাক্সিমাম টাইমেই ভুল করি, লম্বককে কি বসাবো এবং ভূমিয়ককে কি বসাবো। আমি আবারও বলছি, যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্বককে হয় এবং দাম সবসময় লম্বককে হয়। দাম বলতে কিন্তু দাম স্তর না। দাম স্তর এবং অর্থের মূল্যের যখন সম্পর্ক আসবে, তখন আমরা দাম স্তরটা ভূমিয়ককে নিব এবং অর্থের মূল্যটা লম্বককে বসাবো। আমি পরবর্তী কোয়েশ্চেনগুলোতে অবশ্যই এগুলো আমি আবারও ক্লিয়ার করে দিব। তো এখানে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, অর্থাৎ আমরা আজকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনটা শিখব। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমরা প্রশ্ন থেকেই আমরা আনসারটা খোঁজার চেষ্টা করব, যে উৎপাদন সম্ভাবনার রেখা তার মানে কি, যে রেখাতে উৎপাদন করা সম্ভব। আমরা সবাই জানি উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতিটা এরকম, আমরা সবাই এই উৎপাদন সম্ভাবনা রেখার সাথে পরিচিত আছি। তো এখানে কি দুটা দ্রব্য দেয়া থাকে এবং তার বিভিন্ন সংমিশ্রণ দেয়া থাকে। সংমিশ্রণ মানে কোন দ্রব্য কতটুকু পরিমাণের উৎপাদন করা হবে। তো আমি প্রথমে সংজ্ঞাটা বোঝানোর জন্য প্রথমে প্রাথমিকভাবে চিত্র অঙ্কন করেছি। অর্থাৎ
আমি সংজ্ঞাটা আবার বলছি, আমি 1 মার্কসের যখন জ্ঞানমূলক কোয়েশ্চেন পড়িয়েছিলাম তখন আমি অলরেডি সংজ্ঞা বলে ফেলেছি, আবারও আমি বলছি। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ। বিভিন্ন বিন্দু কেন বলা হয়েছে? এই রেখাতে যে জায়গায় আমি যে কোনো জায়গায় আমি বিন্দু ধরতে পারি এবং এই বিন্দু দ্বারা এটাই বোঝায় যে আমি এক্স দ্রব্য কতটুকু পরিমাণের উৎপাদন করব এবং ওয়াই দ্রব্য আমি কতটুকু পরিমাণের উৎপাদন করব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ কি আমার নির্দিষ্ট এতটুকু সম্পদ আমার আছে, এর বাহিরে আমার সম্পদ নেই। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এখানে কি বলা হয়েছে? চলতি প্রযুক্তি। চলতি প্রযুক্তি কথাটির অর্থ এটাই হচ্ছে যে প্রত্যেক দেশ একটা প্রযুক্তির উপর নির্ভর করে উৎপাদন করে। যে দেশে শ্রম সস্তা সে দেশ হয় শ্রমনিবিড়, আর যে দেশে শ্রমিকের মূল্য বেশি এবং সেখানে পুঁজির কোনো অভাব নেই সে দেশ হয় পুঁজিনিবিড়। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে, অর্থাৎ আমাদের মতো দেশগুলো হচ্ছে শ্রমনিবিড় অর্থনীতিকে ফলো করে এবং বিশ্বের যে উন্নত দেশগুলো আছে সেগুলো পুঁজিনিবিড়। তো এখানে এটাই বলেছে যে চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটো দ্রব্যের, অর্থাৎ ভূমিয়কে লম্বকে যে দুটো দ্রব্য আছে দুটো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। আমি আরও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদের জিনিসটা বোঝাই। সাপোজ মনে করো উৎপাদন সম্ভাবনা রেখা তোমার একটি জমি। তো আমার জমিতে বা তোমার জমিতে তুমি যে কোনো জায়গায় উৎপাদন করতে পারবে, এতে কোনো বাধা থাকবে না। তবে যদি আমি জমির এক কোনায় উৎপাদন করে রেখে দিই তাহলে সেটা আমার জন্য উত্তম হবে না বা যৌক্তিক হবে না, কারণ আমার বাকি জমিগুলো অব্যবহৃত থেকে যাবে, অর্থাৎ সম্পদের অপচয় হবে। তো আমরা গ্রামে অনেক সময় দেখা যায় অনেক মানুষই আমরা যে জমিগুলো ফেলে রেখে দেয় বা একটা কর্নার একটু সবজি চাষ করে বা একটু ধান চাষ করে বা অন্য জায়গাটুকু খালি পড়ে থাকে, তার মানে কি? আমি যদি আমার জমিতে সম্পূর্ণ জায়গায় চাষাবাদ না করি, কিছু জায়গা ফেলে রেখে দিই, তাহলে আমার সম্পদের অপচয় হবে, অর্থাৎ সম্পদের কোনো ব্যবহার হবে না। আর আমি যদি আমার জমির বাহিরে যে কোনো জায়গায় উৎপাদন করতে চাই সেটা আমার পক্ষে সম্ভবই না, অর্থাৎ সে জায়গাটা আমার না। আমি যখন অন্যের জায়গায় চাষাবাদ করতে যাব তখন আমার সাথে তার বিবাদ চলে আসবে। অর্থাৎ আমি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে উৎপাদন করা কোনোভাবেই সম্ভব না আর ভিতরে যৌক্তিক না। অর্থাৎ দেখো, উৎপাদন করা যৌক্তিক একমাত্র উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে। এখন আমি যদি সাপোজ মনে করো আমরা যদি এখানে একটা বিন্দু ভিতরে ধরলাম এবং বাহিরে একটা বিন্দু, এখানে ভিতরের বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কারণ এটা আমার জমি, এখানে যে কোনো জায়গায় উৎপাদনের ক্ষমতা আমার আছে। কিন্তু আমি যদি এক বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার সম্পদের অপচয় হবে, অর্থাৎ এক বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে না। আর যদি আমি যে বিন্দুতে উৎপাদন করতে চাই সেটা আমার জন্য সম্ভবই না, কারণ সেই পরিমাণ সম্পদ আমার নাই। এখন আমরা এটা শুধু আমি তোমাদেরকে বোঝানোর জন্য চিত্রটার বর্ণনা করলাম। এখন আমি তোমাদেরকে একটা উদ্দীপকের মাধ্যমে, অর্থাৎ একটা বোর্ড কোয়েশ্চেনের মাধ্যমে আমি তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের যে নিয়মটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। সবাই খুবই মনোযোগের সাথে ক্লাসটি করবে এবং আমরা যদি এই চিত্রটা ভালোভাবে বুঝি তাহলে আমার মনে হয় না পরবর্তীতে যে কোনো চিত্র অঙ্কন করতে আমাদের কোনো অসুবিধা হবে। আজকে আমি যে কোয়েশ্চেনটা নিব সেটা হচ্ছে, এখানে একটা সূচি দেয়া আছে, এটাকে বলি আমরা টেবিল চার্ট বা সূচি। সূচিতে দেয়া আছে সংমিশ্রণ, তারপরে হচ্ছে এক্স দ্রব্য, পাশে একক লেখা আছে এবং ওয়াই দ্রব্য একক লেখা আছে। এখন দেখো এখানে সংমিশ্রণে আছে এ বি সি আর 0 2 3, তারপরে 3 2 0। কোয়েশ্চেনে বলেছে যে গ নাম্বার, এটা 3 মার্কসের কোয়েশ্চেন, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখন দেখো, আমরা অর্থনীতির যে কোনো চিত্র যখন আমরা অঙ্কন করা শুরু করব, প্রথমেই আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ ধরে নিব। ভূমি অক্ষ, লম্ব অক্ষ। তো আমি ভূমি অক্ষে এক্স দ্রব্য নিয়েছি এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। আচ্ছা, এখন কথা হলো, অনেক সময় এক্স দ্রব্য ওয়াই দ্রব্য না থেকে ধান, পাট, গম অর্থাৎ কোনো একটা দ্রব্যের নাম দেয়া থাকে। তো আমাদের যে এক্স দ্রব্যটাই ভূমি অক্ষে বসাতে হবে এবং ওয়াই দ্রব্যটাই যে আমাকে লম্ব অক্ষে বসাতে হবে, এটা কিন্তু কোনো নিয়ম না। আমরা আমাদের চিত্রের সুবিধার্থে প্রথম যেটা আছে সেটা আমরা ভূমি অক্ষে বসাই এবং পরে যেটা আছে আমরা সেটা লম্ব অক্ষে বসাই। তো আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ ডিসাইড করার পরে আমরা যে কাজটি করব, যে জায়গায় আমাদের সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জায়গায় ভুল হয় সেটা হচ্ছে আমার মান আমি কিভাবে নিব এবং মানটার গ্যাপ কিভাবে হবে। তো এখানে দেয়া আছে 2-3, এখানেও দেয়া আছে 2-3। তার মানে কি, আমরা সবাই মনে করি শুধু 2-3 দেয়া আছে, আমরা এভাবেই 2-3 বসিয়ে আনসারটা করে ফেলি। এতে করে কি হয়, আমি কিন্তু বুঝলাম, আমি চিত্র অঙ্কন করতে পারলাম, কিন্তু আমার কিছু নিয়ম মেনে না চলার কারণে আমার চিত্রটা ভুল হয়েছে এবং পুরোটাই কাটা যাবে। অর্থাৎ আমি এখানে প্রথমে আমাকে দেখতে হবে এক্স এর সর্বোচ্চ মান কত। এখানে এক্স এর সর্বোচ্চ মান দেওয়া আছে 3। আমি এক এক করে গ্যাপ নিলাম, 1, 2, 3। তারপরে আমি দেখব ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান। ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান কথাটির অর্থ হচ্ছে, অর্থাৎ লম্বকে যে জিনিসটা আমি ধরেছি সবসময় যে ওয়াই দ্রব্য হবে সেটা তো না। আমরা যখন অন্য চিত্র অঙ্কন করব তখন আমাদের যে কোনো কিছু আসতে পারে, যেমন মোট উপযোগ। তখন আমি দেখব মোট উপযোগের সর্বোচ্চ মান কত। তো এখানে ওয়াই দ্রব্যের সর্বোচ্চ মান দেওয়া আছে 3। তাই আমি কি করলাম, 1, 2, 3। আমি এক এক করে গ্যাপ নিয়েছি, অর্থাৎ আমার এখানে মানগুলো খুবই কম সংখ্যার। এখানে যদি আমার 2-এর জায়গায় 20 থাকতো এবং 3-এর জায়গায় 30 থাকতো, সেই ক্ষেত্রে কি আমি মানটা এক এক করে নিতাম? অবশ্যই না। আমি যদি এক এক গ্যাপ করে মানটা তখন নিতে চাই, তাহলে আমার চিত্রটা অনেক বড় হয়ে যাবে, সেটা দেখতে হবে, আমার চিত্র অবশ্যই হবে, কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে আমি তখন 10-10 করে গ্যাপ নিতাম। আবার যদি এখানে 50, 100 বা 150 বা 120 বা 90 থাকতো, সেই ক্ষেত্রে আমি হয়তো 20 করে গ্যাপ নিতাম বা 50 করে গ্যাপ নিতাম। অর্থাৎ আমার যে কোয়ান্টিটি থাকবে, যে পরিমাণটা বা যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা কি সংখ্যা আসছে, অর্থাৎ কতটুকু পরিমাণ গ্যাপ নিতে হবে, সেটা ডিপেন্ড করে আমার সেই সংখ্যাটার উপর, অর্থাৎ সর্বোচ্চ মানের উপর। এক্স দ্রব্যের সর্বোচ্চ মানে ভূমি অক্ষের সর্বোচ্চ মান এবং লম্বকে সর্বোচ্চ মানের উপর। এখন দেখো, তোমরা যে ম্যাক্সিমাম যে ভুলটা করো, তোমরা যে চিত্রটা অঙ্কন করো পরীক্ষা, সেটা এরকম হয় যে ম্যাডাম আমার তো এখানে 1 দেয়া নাই, তাহলে আমি 1 নিব কেন? তোমরা এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 3। তো এখানে কথাটা দেখো ভুল কোন জায়গায় তোমার। আমি গ্যাপটা কিন্তু প্রত্যেক 0 থেকে 2 পর্যন্ত এবং 2 থেকে 3 পর্যন্ত আমি যেহেতু হাত দিয়ে দিয়েছি, তোমরা তো স্কেল ব্যবহার করো, তো এই দুইটা জায়গার গ্যাপ কিন্তু তোমার সেম, তুমি সেমই নিচ্ছ, কিন্তু তুমি এখানে 2 বসাই দিলা, 3 বসাই দিলা। এতে ভুল যেটা হলো, 0 থেকে 2 এর দূরত্ব হলো 2 এর এবং 2 থেকে 3 এর দূরত্ব হলো 1 এর। আমি একটা নিলাম 1 এর দূরত্ব, আরেকটা নিলাম 2 এর দূরত্ব, কিন্তু আমার গ্যাপটা আমি সেম রাখলাম। তার মানে কি, আমার এখানে যে গ্যাপিং যে মাপটা, সেটাতে আমার ভুল হয়েছে। চোখের আন্দাজে যদি আমি মোটামুটি কাছাকাছি আমাদের মনে হয়, সেটা কোনো ভুল না। কিন্তু যদি তোমার মানে দেখলেই বোঝা যায় এখানে গ্যাপটা ডাবল হয়ে গেছে, তখন সেটা আমার ভুল, এক্সামিনার সেটা কেটে দিবে। তো আমি আরেকটা কাজ করতে পারি যে হ্যাঁ, আমি 2 বসাবো, 3 বসাবো, তোমার কোনো অসুবিধা নাই। তখন আমাদের কি করতে হয়, যে 2টা টান দিয়ে দিতে হবে, ভূমি অক্ষে 2টা টান, লম্ব অক্ষে 2টা টান। এর মানে হচ্ছে এদিকে আরও, এখান থেকে যদি আমি 2 শুরু করি, তাহলে আমাকে 2টা টান দিয়ে দিতে হবে, তার মানে এদিকে আমার আরও সংখ্যা আছে। কিন্তু আমি যদি ভূমি অক্ষে সংখ্যা কমাই কিন্তু লম্বকে 1, 2, 3ই রাখি, সেই ক্ষেত্রে যেদিকে আমি সংখ্যাটা কমাবো, অর্থাৎ আমি
এক্সাক্ট সংখ্যাটা, আমার সূচির এক্সাক্ট সংখ্যাটা বসাতে আমি চাচ্ছি, কিন্তু মান আমি ব্যালেন্সটা ঠিক মানে শুরু থেকে আমি ঠিকভাবে নিচ্ছি না। অর্থাৎ আমাকে দুইটা টানের মানে হচ্ছে এদিকে আরও সংখ্যা আছে, তবে এই দুটা টানেরও কিন্তু অনেক মহত্ব আছে। তোমরা অনেক সময় বুঝে না বুঝে দুটা টান দিয়ে দাও, সেটাও কিন্তু ভুল। আমরা প্রতিনিয়ত যখন চিত্র অঙ্কন করবো, আস্তে আস্তে আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা দেখি কিভাবে আমরা বুঝলাম ভূমিকে আমরা কিভাবে মান ধরবো, লম্বককে কিভাবে মান ধরবো, আর তার সূচির সাথে সামঞ্জস্য রেখে আমরা মানটা কিভাবে ধরবো সেটা আমরা বুঝলাম। এখন আমরা চিত্র অঙ্কন করব। তো এক্স দ্রব্য যখন 0 y 30, এক্স 0 y 30, সংমিশ্রণের বিন্দুর নাম দেওয়া আছে এ, আমি এ বসালাম। আমি সাথে সাথে বিন্দুগুলো দিয়ে দিব এই কারণে, অর্থাৎ আমার মিলানোর সময় অনেক সহজ হবে। সংমিশ্রণ মানে কথা হচ্ছে যে দুইটা কোন বিন্দুতে মিলিত হয়েছে। এখানে যদি সংমিশ্রণ অনেক সময় দেয়া থাকে, নাও দেয়া থাকতে পারে। যদি সংমিশ্রণ দেয়া থাকে সেই ক্ষেত্রে আমি যা আছে সেটাই আমাকে বসাতে হবে। আর যদি সংমিশ্রণ দেয়া না থাকে তাহলে আমি বি সি ডি আমার ইচ্ছা মতো আমি যে কোনো কিছু আমি লিখতে পারবো। তারপরে এক্স দ্রব্য যখন 2 একক, ওয়াই দ্রব্য 2 একক, আমি 2 একক 2 একে মিলালাম এবং এখানে বি বিন্দু নিলাম। তারপরে হচ্ছে এক্স দ্রব্য যখন 3 একক, ওয়াই দ্রব্য তখন 0, অর্থাৎ এক্স 3 এবং ওয়াই 0, ওয়াই 0 মানে ওয়াই ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ আমি এখানে 3 বসাবো এবং এটা হচ্ছে আমার সি বিন্দু। এখন আমি এই এ বি এবং সি বিন্দু যোগ করে আমি যে রেখাটা পাবো সেটি হচ্ছে আমার এই উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। আমার রেখা অঙ্কনটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি দেখব সেই রেখাটার বর্ণনা আমরা কিভাবে করব। আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আমরা একটা বর্ণনা শিখবো। আমরা পরীক্ষার যে কমন প্রবলেমটা পাই সেটা হচ্ছে যে যার মতো করে বর্ণনা লিখছে, কিন্তু কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। যে ও এক্স বরাবর মানে ও এক্স বরাবর ওয়াই এক্স অক্ষ, মানে কেমন জানি তোমরা বর্ণনাটা পেছাই ফেলো। ও এক্স বরাবর এক্স দ্রব্য, ওয়াই বরাবর ওয়াই দ্রব্য, মানে এগুলো লেখা যাবে না। আমরা জাস্ট একদম স্মুথ ভাষায়, আমি তো বর্ণনাকে এত জটিল করার কিছুই নাই, আমি এখানে যা দেখতে পাচ্ছি আমি সেটাই লিখব। আমরা কিভাবে লিখব, আমরা যখন চিত্রটা আমার উপরে থাকে আর নিচে যদি আমি বর্ণনা লিখি তাহলে আমরা লিখব উপরের চিত্রে, উপরের চিত্রে, উপরের চিত্রে ও এক্স ভূমি অক্ষে, অর্থাৎ আমি ভূমি অক্ষকে ও এক্স ধরেছি বা ও এক্স নাম দিয়েছি, ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্বককে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। আর আমি যদি বর্ণনাটা পাশে লিখতে চাই তাহলে আমি লিখব পাশের চিত্রে ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্বককে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। এখানে কোনোভাবেই লেখা যাবে না যে ও এক্স অক্ষ বরাবর এক্স দ্রব্য, ও ওয়াই অক্ষ বরাবর ওয়াই দ্রব্য। এগুলো আসলে কথাটা ঠিক আছে মোটামুটি, কিন্তু এটা সুন্দর না। মানে ভাষাটা মানে একজন এক্সামিনার দেখে বুঝবে যে সে বুঝায় বলতে পারছে না, সে বুঝতেছে কিন্তু বুঝায় বলতে পারছে না। তাই আমরা কোনো কঠিনে যাব না। যদি ও এক্স অক্ষ বা ও এক্স বলতেও যদি তোমাদের সমস্যা হয়, যদি তোমাদের মনে হয় যেটা আমার অসুবিধা হচ্ছে, তাহলে শুধু তোমরা বলবা যে উপরের চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। কিন্তু মানে সবচেয়ে উত্তম হচ্ছে, অর্থাৎ সবচেয়ে ভালো বর্ণনা হচ্ছে উপরের চিত্রে ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্বকে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। এখন এক্স দ্রব্য 0 একক হলে ওয়াই দ্রব্য 3 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার এক্স দ্রব্য 2 ও 3 হলে ওয়াই দ্রব্য যথাক্রমে 2 ও 0 একক হয়, যা বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আমি যথাক্রমে কেন বললাম, এখানে দুইটা মান দেয়া আছে, আমি তিনটাকে চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারতাম, তো তখন দেখা যাবে আমার চিত্রের বর্ণনাটা একটু বড় হয়ে যাবে, যার কারণে যথাক্রমে দিয়ে আমি দুইটা মানকে একসাথেই বর্ণনা করেছি।
এখন এই এ বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। অনেক সহজ। আমি আবারও বলছি, আমরা এটাকে কোনোভাবেই পেঁচাবো না। আমরা একটা চিত্রের বর্ণনা লিখলে আমরা সবগুলো চিত্রেরই বর্ণনা লিখতে পারবো। যে উপরের চিত্রে অ এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরা হয়েছে। এক্স দ্রব্য 0 একক হলে ওয়াই দ্রব্য 3 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অনুরূপভাবে এক্স দ্রব্য 2 ও 3 একক হলে ওয়াই দ্রব্য যথাক্রমে, আমি আবারও লিখতে পারি আবার অনুরূপভাবে লিখতে পারি, এমন সাথে যখন দুইটা বর্ণনা করেছি তখন আমি বলছি যে যথাক্রমে 2 ও 0 একক হলে। এটা একদম স্ট্যান্ডার্ড যে আমাদের চিত্রের ব্যাখ্যা বা চিত্রের বর্ণনা। 2 ও 0 হয় যা বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এই এ বি ও সি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি এভাবে সুন্দর করে লিখতে পারি তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ 3-এর মধ্যে 3 পাবো। এবং এই চিত্রের বর্ণনাটাই আমরা অন্য জায়গায়, আমরা অন্য চিত্রে শুধু আমরা মানটা চেঞ্জ করব, কথাটা আমাদের চেঞ্জ হবে, কিন্তু বর্ণনার মানে স্ট্রাকচারটা এবং আমরা কিভাবে সূচি থেকে চিত্র অঙ্কন করব সেগুলো সবই কিন্তু একই, জাস্ট মানগুলো চেঞ্জ হবে। এবং এই ভূমি অক্ষ লম্বকে কি থাকবে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা লিখব। এখন আমরা যে কোয়েশ্চেনটা দেখব সেটা হচ্ছে ঘ নাম্বারের, অর্থাৎ ঘ নাম্বারে বলেছে, এই কোয়েশ্চেনের ঘ নাম্বারে বলা হয়েছে x = 1 হলে x = 1 y = 2, আবার x = 3 y = 3 উৎপাদন করা যৌক্তিক হবে কিনা, উৎপাদন করার যৌক্তিকতা ও সম্ভাবনা। উৎপাদন করা যৌক্তিক হবে কি না, অর্থাৎ ঘ নাম্বারে আমরা যেটাকে মনে করি অর্জনযোগ্য ও অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের অঞ্চল এবং বাহিরের অঞ্চল, কোনটাতে আমার সম্ভব সাথে যৌক্তিক কিনা এবং কোনটাতে সম্ভব না। তো এই চিত্রটা অঙ্কন করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা ঘ নাম্বারে যেটা করেছি, অর্থাৎ এই উদ্দীপকের উপর ভিত্তি করেই কিন্তু আমার ঘ নাম্বার অর্থাৎ 4 মার্কসের কোয়েশ্চেনটা আনসার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আবারও এই ঘ নাম্বারটা অঙ্কন করব। যেহেতু আমার বোর্ডে অঙ্কন করা আছে সেই ক্ষেত্রে আমি পুনরায় এটা আর অঙ্কন করব না। তো এখন আমার কাছে যে কাজটা সেটা হলো যে আমি, তোমরা কি করবা, খাতায় ঘ নাম্বারে এসে আবার এই চিত্রটা পুনরায় অঙ্কন করতে হবে। করার পরে আমরা দেখব x = 1 y = 2, তাইলে x = যদি 1 হয় y = যদি 2 হয় তাহলে আমরা কি বিন্দু পাই, এটার আমি নাম দিয়ে দিলাম ডি বিন্দু। আবার x = 3 y = 3, এখানে x3 আর y3 যদি হয় আমি যে বিন্দু পাই সেটার নাম আমি দিয়ে দিলাম ই বিন্দু। দেখো আমি যে কথাটা তোমাদের বলেছিলাম, যদি কোনো কারণে আমার জমির মধ্যে আমার উৎপাদন করার ক্ষমতা আছে, এটা কারো অধিকার না, আমি যে কোনোভাবেই উৎপাদন করতে পারবো। আমি পুরো জমিতে উৎপাদন করব না অর্ধেক জমিতে উৎপাদন করব সেটা ডিপেন্ড করে আমার উপর। এখন দেখো এই ডি বিন্দু এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত, অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে সম্ভব, ডি বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কারণ সেটা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত। এই সম্পদ সাপেক্ষে এতটুকু জায়গায় উৎপাদন করা সম্ভব, কিন্তু সেটা যৌক্তিক হবে না এই কারণেই, অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার কিছু সম্পদ অব্যবহৃত থেকে যাবে, অর্থাৎ সম্পদের অপচয় হবে। আর আমরা যদি ই বিন্দুতে উৎপাদন করতে চাই সেটা আমার জন্য সম্ভবই না, কারণ এই ই বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত। সম্পদের স্বল্পতার কারণে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। এটাই হচ্ছে আমাদের মেন কথা, অর্থাৎ মেন কেন আমরা ভিতরে উৎপাদন করতে পারবো কিন্তু যৌক্তিক হবে না এবং কেন আমরা বাহিরে উৎপাদন করতে
পারবো না। এখন আমরা এইটার বর্ণনা আমরা কিভাবে দেব, যেহেতু আমাকে এখানে মেইন কোয়েশ্চেনটাই বলছে x=1 y=2 x=3 y=3, এই জিনিসটার বর্ণনা দেওয়ার কথা যেহেতু আমাকে স্পেসিফিক্যালি বলেছে, সেই ক্ষেত্রে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করেছি সেটা আমরা ডিটেলসে বলার কোনো প্রয়োজন নেই। তো সে জায়গায় আমরা বলতে পারি যে উপরের চিত্রে OX ভূমি অক্ষে X দ্রব্য এবং OY লম্ব অক্ষে Y দ্রব্য ধরা হয়েছে। ABC হলো উৎপাদন সম্ভাবনা রেখা, বা আমরা এভাবেও বলতে পারি AC হলো উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখানে সেটা কিভাবে পেয়েছি এটা আমার বলার প্রয়োজন না, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে এটাকে বর্ণনা করা। এখন AC হলো উৎপাদন সম্ভাবনা রেখা, x=1 এবং y=2 হলে আমরা কি বিন্দু পাই? ডি বিন্দু পাই। এই ডি বিন্দু ABC উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত। ডি বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু যৌক্তিক হবে না, কারণ যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে কিছু সম্পদ অব্যবহৃত থেকে যাবে। আবার x=3 এবং y=3 হলে আমরা ই বিন্দু পাই। এই ই বিন্দু ABC উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থিত। সম্পদের স্বল্পতার কারণে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। অতএব বলা যায় ডি বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু যৌক্তিক হবে না, এবং ই বিন্দুতে উৎপাদন করা সম্ভবই না। অর্থাৎ আমি যদি এইভাবে কোয়েশ্চেনের আনসারটা আমি লিখতে পারি, চিত্রের বর্ণনাটা দিতে পারি, ইনশাল্লাহ 4-এর মধ্যে 4 পাওয়া সম্ভব। এখানে যারা ভালো স্টুডেন্ট, যারা A+ পেতে চায়, তারা এটাকে আরেকটু আমরা সাজাইতে পারি, যে প্রথমে আমরা কি লিখতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা আমরা লিখতে পারি, তারপর আমরা দেওয়াচ্ছে দিয়ে সূচিটা তৈরি করে তারপর আমরা এটার বর্ণনা দিতে পারি। আজকে আমরা যে চিত্রের বর্ণনা শিখলাম, আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালোভাবেই বুঝেছো যে কিভাবে আমরা চিত্রটা শুরু করব, কিভাবে আমরা সূচি থেকে মান নির্ধারণ করে সেটা আমরা চিত্রে বসাবো। ইনশাল্লাহ আগামীতে যখন আমরা আরও পরপর অনেক চিত্র আমরা অঙ্কন করব, তখন আমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলা থাকবে না, এবং এতেও তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই তোমরা ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে, বা তোমাদের যদি প্রয়োজন হয়, আমি সবসময় তোমাদেরকে বলি যে আমরা যারা শিক্ষক আছে আমরা সবসময় তোমাদের জন্য প্রস্তুত, তোমাকে কোনো কিছু বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে তুমি ক্লাসে যদি মিসকে না পাও, তুমি ডিপার্টমেন্টে চলে আসবে। যদি ডিপার্টমেন্টে না পাও, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করবে যে ম্যাডাম জিনিসটা আমি বুঝিনি, আমাকে এই জিনিসটা বুঝিয়ে দেন। হয়তোবা আমি টাইম করে ক্লাসে বা আমি আমার রুমে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। আশা করছি তোমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবে, এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল, কারণ তোমরাই হচ্ছে আমার প্রাণশক্তি। অর্থাৎ তোমাদের যে শ্রদ্ধা, যে ভালোবাসা আমি পেয়েছি এই আমার 7 বছরের শিক্ষকতা জীবনে, সেটা আমি কোনোদিনও ভোলাম না। তো আশা করছি আমি এমন কিছু তোমাদেরকে দিতে চাই যেটা দিয়ে আমার শিক্ষার্থীরা উপকৃত হবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আবার নতুন একটা টপিকস নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।